আমরা সকলেই সময় দেখি ঘড়ির মধ্যে, কিন্তু এই ঘড়ি দিয়েই আজকে তোমাদেরকে টেন্স শেখাবো একদমই নতুন টেকনিক দিয়ে। খেয়াল করবে, ঘড়ির মধ্যে আমরা কয়টা কাঁটা খুঁজে পাই? হ্যাঁ, আমরা তিনটে কাঁটা খুঁজে পাই। একটা সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা আর একটা ঘন্টার কাঁটা। তো টেন্সও হচ্ছে মূলত তিন প্রকার। যেটা সেকেন্ডের কাঁটা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা মিনিটের কাঁটা সেটা হচ্ছে পাস্ট টেন্স, আর যেটা ঘন্টার কাঁটা সেটা হচ্ছে ফিউচার টেন্স। কিন্তু প্রত্যেকটা টেন্সের আবার চারটে করে ভাগ রয়েছে। খেয়াল করবে, ঘড়ির মধ্যে আমরা এক থেকে কয়টা সংখ্যা খুঁজে পাই? হ্যাঁ, আমরা 12টা সংখ্যা খুঁজে পাই। তাই টেন্সও হচ্ছে 12 রকমের। কয় রকমের? হ্যাঁ, 12 রকমের। আমরা যদি ঘন্টার দিকে একটু তাকাই 1টা থেকে 12টা পর্যন্ত, তাহলে এটা খুব সহজেই মাথায় রাখতে পারবো টেন্স হচ্ছে 12 রকমের। আর মূলত টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এই টেন্সগুলোর আবার চারটে করে ভাগ রয়েছে, নিয়ে মোট হচ্ছে 12টি। তো এই 12টা টেন্সের নামকে কিভাবে আমরা খুব সহজে মাথায় রাখবো সেটা একটু সহজ করে জেনে নিই। আমরা শুধুমাত্র মাথায় রাখবো সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটে মাথায় যদি আমরা রাখতে পারি তাহলে 12টা টেন্সের নাম আমরা খুব সহজেই মাথায় রাখতে পারবো। কিভাবে দেখো, এবার তোমরা এই প্রত্যেকটা শব্দের সঙ্গে প্রেজেন্ট কথাটা যুক্ত করে দাও, তাহলে হয়ে যাবে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ খুব সহজে আয়ত্ত করে ফেলেছি। এবার তোমরা প্রেজেন্টটাকে মুছে ফেলো, নিয়ে এখানে পাস্ট যুক্ত করে দাও সবগুলোতে। তাহলে হয়ে যাবে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা পাস্টেরও চারটে ভাগ খুব সহজে এভাবে মাথায় রাখতে পারি। এবার তোমরা পাস্টগুলোকে সব মুছে ফেলে এখানে ফিউচার কথাটা অ্যাড করে ফেলো, তাহলে হয়ে যাবে ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এভাবে আমরা 12টি টেন্সের নাম খুব সহজেই আয়ত্ত করে নিতে পারি। এবার আমি তোমাদেরকে শেখাবো কিভাবে বাংলা বাক্য বা ইংরেজি বাক্যের মধ্যে সময় দেখতে হয়। তো যেহেতু আমরা সকলেই বাংলা মিডিয়ামের ছাত্র, তো আগে বাংলা জিনিসটাকে বোঝাই, তারপরে ইংরেজিটা বোঝাবো। কিভাবে আমরা বাংলা বাক্য দেখে চট করে বলে ফেলবো যে সেটা কোন টেন্স। তো চলো আমরা ঘড়িটাকে একটু লক্ষ্য করি। দেখো আমাদের স্ক্রিনে ঘড়ির মধ্যে একের ঘরে 4টি বর্ণ এসেছে। যদি কোনো বাংলা বাক্যের শেষে তোমরা এই 4টে বর্ণ খুঁজে পাও, হ্রস্ব ই, ও, এ আর অন্তস্থ অ, তাহলে সেটাই হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। ভালোভাবে দেখে নাও, একের ঘরে 4টি বর্ণ থাকলে সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু দুইয়ের ঘরে আমরা 3টা শব্দ খুঁজে পাচ্ছি, ছ্যা, ছি, ছ। যখনই কোনো বাংলা বাক্যের শেষে থাকবে এই 3টা জিনিস, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো 3এর ঘরে আমরা আরও 3টা শব্দ খুঁজে পাচ্ছি, অ্যাছি, অ্যাছো, আছে। তো যখন কোনো বাংলা বাক্যের শেষে আমরা এগুলো খুঁজে পাবো তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার দেখো 4এর ঘরেও আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি, সময় ধরে প্লাস ছ্যা, ছি, ছ। যখন কোনো বাংলা বাক্যের শেষে আমরা সময় ধরে প্লাস ছ্যা, ছি, ছ খুঁজে পাবো তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে একটু খেয়াল করো, 5এর ঘরে আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি, এ প্লাস ছিলাম, এ প্লাস ছিলে, এ প্লাস ছিল। যখন কোনো বাংলা বাক্যের শেষে থাকবে তখন সেটাই হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। এছাড়াও কিন্তু ল, লে, লাম এই 3টা শব্দও থাকতে পারে, তাহলেও কিন্তু সেটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যায়। এবার একটু খেয়াল করবে, 6এর ঘরে আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি, ছিলাম, ছিলে, ছিল। যখন কোনো বাংলা বাক্যের শেষে আসবে তখন সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু খেয়াল করো, 7এর ঘরে আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি, এ প্লাস ছিলাম, এ প্লাস ছিলে, এ প্লাস ছিল। যখন এগুলো কোনো বাংলা বাক্যের শেষে থাকে তখন সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। এবার একটু খেয়াল করো, 5এর ঘরেও আমরা এগুলো খুঁজে পাচ্ছি, আবার 7এর ঘরেও এগুলো খুঁজে পাচ্ছি। তাহলে আমরা কিভাবে চিনব যে সেটা সিম্পল পাস্ট টেন্স নাকি পাস্ট পারফেক্ট টেন্স?
তো এটা খুব সহজেই চেনা যায় যদি আমরা কোনো কাজকে সবে করেছি কিন্তু অতীত হয়েছে কিন্তু তার ফলটা এখনও বিদ্যমান আছে, সেই সেন্সে যদি আমরা কিছু বোঝাতে চাই সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হয়। তো উদাহরণের মাধ্যমে এগুলো বুঝবো। ওকে, এবার একটু খেয়াল করো, 8-এর ঘরে আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি, সময় ধরে প্লাস ছিলাম, ছিলে, ছিল। যখন কোনো বাংলা বাক্যের শেষে থাকে তখন সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে 9-এর ঘরে দেখো 3টা শব্দ খুঁজে পাচ্ছি, ব, বে, বেন। যখন আমরা কোনো বাংলা বাক্যের শেষে এগুলো খুঁজে পাবো তখন সেটা হয়ে যাবে সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স। খেয়াল করো 10-এর ঘরেও আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি, তে প্লাস থাকবো, থাকবে, থাকবেন। যখন আমরা কোনো বাংলা বাক্যের শেষে খুঁজে পাবো এগুলো তখন সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করো 11-এর ঘরেও আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি, এ প্লাস ব, বে, বেন। যখন কোনো বাংলা বাক্যের শেষে থাকবে তখন সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। খেয়াল করো আমরা 12-এর ঘরে কিছু শব্দ খুঁজে পাচ্ছি, সময় ধরে প্লাস থাকবো, থাকবে আর থাকবেন। যখন কোনো বাংলা বাক্যের শেষে থাকবে তখন সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু খেয়াল করো, যখন আমরা কোনো বাংলা বাক্যের শেষে এই বর্ণ বা শব্দগুলোকে খুঁজে পাবো তখনই সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলতে পারবো কোনটা কোন টেন্স। তাহলে এগুলোই হচ্ছে বাংলা বাক্যের টাইম। একটা আমি ক্রিয়া নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি এই জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি একটা ক্রিয়া নিচ্ছি, করা। এই করা এই ভার্বের সঙ্গে যদি হ্রস্বই যুক্ত করি তাহলে হয়ে যাবে করি, যদি ও যুক্ত করি তাহলে হয়ে যাবে করো, যদি এ যুক্ত করি তাহলে হয়ে যাবে করে। ঠিক তেমনি করে যদি আমরা এই করা এর সঙ্গে ছ্যা, ছি, ছ লাগিয়ে পড়ি তাহলে কি হচ্ছে দেখো, করা এই ক্রিয়ার সঙ্গে ছ্যা লাগালে হয়ে যাবে করেছে, যদি ছি লাগাই তাহলে হয়ে যাবে করেছি, যদি ছ লাগাই তাহলে হয়ে যাবে করেছ। এবার যদি আমরা এচি, এছ, এছে লাগাই তাহলে দেখো ক্রিয়াটা কীরকম রূপ নিচ্ছে। যদি করা এই ক্রিয়ার সঙ্গে এচি লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে করেছি, যদি করা এর সঙ্গে এছ লাগিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে করেছ, যদি করা এর সঙ্গে এছে লাগিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে করেছে। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই বাক্য বানাতে পারবো। এবার একটু খেয়াল করো, সময় ধরে প্লাস ছ্যাচি ছ, এটাকে যদি আমরা করা এই ক্রিয়ার সঙ্গে অ্যাপ্লাই করি তাহলে কীরকম হচ্ছে দেখো। যদি আমরা করা এই ক্রিয়ার সঙ্গে সময় ধরে প্লাস ছ্যাকে যুক্ত করি তাহলে হয়ে যাবে দুদিন ধরে করছে। খেয়াল করো আমি সময়ের জায়গায় 2 দিন বসিয়েছি, তারপরে আছে ধরে, তারপরে কিন্তু ছ্যা বসিয়েছি, হয়ে গেছে দুদিন ধরে করছে। ঠিক তেমনি করে আমি যদি ছিকে লাগাই তাহলে বলতে পারবো দুদিন ধরে করছি। দেখো এখানে আমরা সময়ের জায়গায় 2 দিন পাচ্ছি, তারপরে ধরে শব্দটা রয়েছে, তারপরে ছি লাগিয়ে দিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে দুদিন ধরে করছি। ঠিক তেমনি করে ছ লাগালে হয়ে যাবে দুদিন ধরে করছো। তো আমরা খুব সহজেই এভাবে এই জিনিসটাকে ব্যবহার করে বাক্যগুলোকে বানাতে পারবো। খেয়াল করো এবার, এ প্লাস ছিলাম, এ প্লাস ছিলে আর এ প্লাস ছিল। যদি আমরা করা ক্রিয়ার সঙ্গে এগুলোকে শেষে যুক্ত করি তাহলে কেমন হচ্ছে দেখো। যদি করা এর সঙ্গে এ ছিলাম যুক্ত করি তাহলে হয়ে যাবে করেছিলাম। ঠিক তেমনি করে করা এর সঙ্গে এ ছিলে যুক্ত করলে হয়ে যাবে করেছিলে। ঠিক তেমনি করে করা এর সঙ্গে এ ছিল যুক্ত করলে হয়ে যাবে করেছিল, তাই না? তাহলে আমরা শেষে কিন্তু এ ছিলাম, এ ছিলে আর এ ছিল খুঁজে পাচ্ছি। তো এভাবে খুব সহজেই আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এভাবে বাকিগুলোও তোমরা করতে পারবে। চলো এবার আমরা বাকি যে জিনিসগুলো রয়েছে সেটাকে একটু বুঝে নিই। এবার এসো আমরা দেখি ইংরেজি বাক্যের মধ্যে কিভাবে টাইম দেখতে হয়। দেখো আমাদের স্ক্রিনে 1-এর ঘরে 2টা ওয়ার্ড চলে এসেছে, ডু আর ডজ। যখন কোনো ইংরেজি বাক্যের মধ্যে এই 2টা ওয়ার্ড খুঁজে পাবে তখন সেটাই হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তবে হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু ডজ এই হেল্পিং ভার্বকে চোখে দেখা যায় না, কিন্তু যখন আমরা এটাকে নেগেটিভ করতে যাব তখন অবশ্যই ডু না হলে ডজ লাগবে সাবজেক্ট অনুযায়ী। ঠিক তেমনি করে যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে যাব বা আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাব তখনও কিন্তু ডু ডাজকেই ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ডু ডাজ ব্যবহার করি, কিন্তু অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা ডু ডাজ এটাকে চোখে দেখতে পাই না। ওকে,
এবার একটু খেয়াল করো, আমাদের স্ক্রিনে চলে এসেছে আইএনজি। যখনই কোনো ইংরেজি বাক্যের মধ্যে আইএনজি ওয়ালা ওয়ার্ড খুঁজে পাবে তখন সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলো সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। বাট কোন কন্টিনিউয়াস সেটা কিন্তু আমি বলিনি, সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস, সেটা চিনতে হলে আমাদেরকে অবশ্যই ইংরেজি বাক্যের মধ্যে টাইমটা দেখতে হবে। সেটাকে আমি নাম দিয়ে দিয়েছি টাইম, কিন্তু ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো অ্যাম ইজ আর এর পরে যদি আইএনজি ওয়ালা ওয়ার্ড খুঁজে পাও তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চোখ বন্ধ করে বলে ফেলতে পারবো তখন এভাবে। এবার একটু খেয়াল করো, 3 নম্বরে আমরা পাচ্ছি হ্যাভ হ্যাজ। যখনই হ্যাভ হ্যাজ এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম খুঁজে পাওয়া যাবে তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেয়াল করতে হবে হ্যাভ হ্যাজ এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। এবার একটু খেয়াল করো, আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো অবশ্যই একটু খেয়াল করতে হবে, যখন আমরা কোনো বাক্যের মধ্যে বিনবালাকে খুঁজে পাবো, কাকে খুঁজে পাবো? হ্যাঁ, বিনবালা, অর্থাৎ বিনকে যখন কোনো ইংরেজি বাক্যের মধ্যে খুঁজে পাবো তখন সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। তবে কোন পারফেক্ট কন্টিনিউয়াস সেটা বলিনি। যদি হ্যাভ হ্যাজ এর পরে বিন ব্যবহার হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, ঠিক একইভাবে খেয়াল করো, 5-এর ঘরে আমরা ডিড খুঁজে পাচ্ছি। তো যখন কোনো বাক্যের মধ্যে ডিড খুঁজে পাবে তখন সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলো সেটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তবে খেয়াল করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ডিড হেল্পিং ভার্বকে চোখে দেখতে পাই না, কিন্তু যখন এটাকেই আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তখন অবশ্যই আমাদেরকে ডিড হেল্পিং ভার্ব বা টাইমটাকে ব্যবহার করতে হবে। আবারও একটু খেয়াল করো, আমাদের স্ক্রিনে চলে এসেছে আইএনজি। যখনই কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ড দেখবো তখনই সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলবো সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তবে কোন কন্টিনিউয়াস টেন্স সেটাকে চিনতে হলে অবশ্যই টাইম বা হেল্পিং ভার্ব দেখতে হবে। তো যদি আমরা কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ডের পূর্বে ওয়াজ ওয়্যার, এই যে আমরা ওয়াজ ওয়্যারকে দেখতে পাচ্ছি, যদি ওয়াজ ওয়্যারের পরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটাই হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু খেয়াল করো, 7-এর ঘরে আমরা হ্যাট খুঁজে পাচ্ছি। হ্যাট এর পরে যদি ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, পাস্ট পারফেক্ট টেন্স। আবারও একটু খেয়াল করো, আমাদের স্ক্রিনে বিন চলে এসেছে। আমি বলেছি ইংরেজি সেন্টেন্সের মধ্যে যদি বিনবালাকে খুঁজে পাওয়া যায় তাহলে সেটা হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস। তো কোন পারফেক্ট কন্টিনিউয়াস সেটা কিভাবে চিনবো? হেল্পিং ভার্ব দেখে চিনবো। যদি আমরা হ্যাট এর পরে বিনকে খুঁজে পাই তাহলে সেটাই হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার একটু খেয়াল করো, 9-এর ঘরে আমরা পাচ্ছি উইল বা শ্যাল। যদি কোনো বাক্যের মধ্যে উইল বা শ্যাল থাকে তাহলে সেটা হয়ে যায় সিম্পল ফিউচার টেন্স। 10-এর ঘরে দেখো আমরা পাচ্ছি উইল বি। তো উইল বি এর পরে যদি আমরা ভার্বের সঙ্গে আইএনজি খুঁজে পাই তাহলে সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 11-র ঘরে দেখো আমরা খুঁজে পাচ্ছি উইল হ্যাভ। তো উইল হ্যাভ এর পরে যদি ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করা হয় তাহলে সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে ফাইন। 12-র ঘরে দেখো আমরা খুঁজে পাচ্ছি উইল হ্যাভ বিন। যদি আমরা বিন খুঁজে পাই তাহলে সেটা আমরা বলেছিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস। তো যদি আমরা এই হ্যাভ বিন এর পূর্বে উইল খুঁজে পাই তাহলে অবশ্যই সেটাকে বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এভাবে কিন্তু আমরা ইংরেজি বাক্য দেখে চট করে ধরে নিতে পারবো। খেয়াল করবে ঘড়ির মধ্যে 1 নম্বরে আমরা 4টে বর্ণ খুঁজে পাচ্ছি, হ্রস্ব ই, ও, এ আর অন্তস্থ অ। এই 4টে বর্ণ যদি কোনো ক্রিয়ার শেষে খুঁজে পাও তাহলে সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করতে হবে, আজকের ক্লাসে শুধু সিম্পল প্রেজেন্ট টেন্সটা আয়ত্ত করি, এর পরের ক্লাসে আমরা 2 নম্বরে যেগুলো দেখতে পাচ্ছি সেটা আয়ত্ত করব। ওকে, খেয়াল করো, আজকে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে খুব সহজে বানাতে হবে তার সহজ কৌশল বলবো। আমি 3টে বাংলা ক্রিয়া নিচ্ছি আর 3টে আমি সাবজেক্ট নেব। খেয়াল করবে, দেখা এর ইংরেজি হচ্ছে লুক, নেওয়া এর ইংরেজি হচ্ছে টেক, যাওয়া এর ইংরেজি হচ্ছে গো। এই যে 3টে ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যাকে ইংরেজিতে ভার্ব বলা হয়। খেয়াল করবে এগুলো দিয়ে আমরা কিভাবে খুব সহজে বাক্য বানাই। এবার 3টে সাবজেক্ট দেখো, আমি, তুমি আর সে। এই যে আমি 3টে সাবজেক্ট নিয়েছি।
এবার একটু লক্ষ্য করো, এই যে দেখা ক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, আমি এর পরে যখন এই দেখাকে বসাবো তখন সেটা হয়ে যাবে দেখি। আমরা কিন্তু বলি না যে আমি দেখা, আমরা বলি আমি দেখি। তাহলে একটু খেয়াল করতে হবে, দেখি বানানে আমরা হ্রস্ব ই খুঁজে পাচ্ছি, দেখ যোগ ই সমান দেখি। তো এখানে যে হ্রস্ব ই খুঁজে পাচ্ছি, এটা দেখো আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বারে, ঘড়ির 1 নাম্বারেই দেখো হ্রস্ব ই দেওয়া আছে। তো এটা দেখে চট করে ধরা যাবে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার একটু খেয়াল করো, এই যে দেখি ক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা তুমির পরে ব্যবহার করতে পারবো না। এখানে বলতে পারবো না তুমি দেখি, আমাদেরকে দেখিটাকে দেখোতে পরিবর্তন করতে হবে। তাহলে দেখ যোগ ও সমান দেখো হয়। তো দেখো ঘড়ির 1 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার বর্ণটা আছে ও, তাহলে এটা দেখে চট করে আমরা ধরতে পারবো এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার আবারও একটু খেয়াল করো, দেখোটা কিন্তু আমরা সে এর পরে ব্যবহার করতে পারবো না, এখানে বলতে পারবো না সে দেখো, এখানে দেখোটা হয়ে যাবে দেখে, সে দেখে। দেখো খেয়াল করো, দেখ যোগ এ সমান দেখে হয়। তো আবার একটু ঘড়িটা খেয়াল করো, এখানে আমরা এ খুঁজে পাচ্ছি, এটা দেখে আবারও চট করে ধরতে পারবো এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার আমরা এই বাংলা বাক্যগুলোকেই ইংরেজিতে বানাতে চাই, সেই জন্য আমি, তুমি আর সে এর ইংরেজিগুলো আগে ব্যবহার করতে হয়, যাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট। তো সাবজেক্ট আগে ব্যবহার করতে হয়, তারপরে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে, ভার্বের বেস ফর্ম কিন্তু। তবে খেয়াল রাখতে হবে, সাবজেক্ট যদি হি, সি, নেম, ইট এই 4টে সাবজেক্ট হয়ে যায়, তাহলে আমাদেরকে ভার্বের শেষে এস না হলে ইএস ব্যবহার করতে হবে। তো একটু খেয়াল করো, আমরা কোথায় এস বা কোথায় ইএস ব্যবহার করব। যদি কোনো ভার্বের শেষে এসএইচ, সিএইচ, ও, এস, এক্স আর জেড এই বর্ণগুলো খুঁজে পাই, তাহলে কিন্তু ইএস লাগাতে হবে ভার্বের শেষে। আর যদি আমরা ওয়াই দেখতে পাই, তাহলে সেটাকে আমরা আইইএস করব। তবে খেয়াল রাখতে হবে, এই ওয়াই এর পূর্বে যদি কনসনেন্ট থাকে, তাহলে ওয়াইটাকে আমাদেরকে প্রথমে পরিবর্তন করতে হবে আইয়ে, ওয়াইটা পরিবর্তন হয়ে যাবে আইয়ে, তারপরে ইএস যুক্ত হবে, নিয়ে সব মিলিয়ে আইইএস হয়ে যাবে। কিন্তু যদি এই ওয়াই এর পূর্বে একটা ভাওয়েল চলে আসে, তাহলে কিন্তু এস ব্যবহার করতে হবে। যেমন দেখো ক্রাই, এই যে ক্রাই বানানটা আমরা দেখতে পাচ্ছি, ওয়াই এর পূর্বে কিন্তু আর রয়েছে, সেই জন্য আমরা ওয়াইটাকে প্রথমে আইয়ে পরিবর্তন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াইটা আইয়ে পরিবর্তন হয়ে গেছে, এবার কিন্তু আমাদেরকে ইএস লাগিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে ক্রাইস। তাহলে সব মিলিয়ে আমরা আইইএস যুক্ত করলাম। তাহলে একটু লক্ষ্য করতে হবে, ওয়াই এর পূর্বে যেহেতু আমরা কনসনেন্ট পেয়েছি, সেই জন্য আইইএস ব্যবহার করলাম। কিন্তু যদি এবার আমি বলি প্লে, এই যে প্লে বানানটা আমরা দেখতে পাচ্ছি, এরও কিন্তু শেষ বর্ণটা ওয়াই আছে, তবে এই ওয়াই এর পূর্বে একটা ভাওয়েল আছে, সেই জন্য আমরা কি করব, এখানে এস যুক্ত করব, আর কিচ্ছু করার দরকার নেই, এস করব। তবে হ্যাঁ, এই 4টে সাবজেক্ট পাবো শুধু তখনই, তাছাড়া অন্য কোনো সাবজেক্টের সাথে নয়। তো চলো এবার আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে বানাই। এই বাক্যে সাবজেক্ট আমি, এর জন্য প্রথমে আই ব্যবহার করছি, এরপরে এই ভার্বটা ব্যবহার করব। তো দেখা এর ইংরেজি হচ্ছে লুক, তো লুক বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই লুক, অর্থাৎ আমি দেখি। আবার দেখো তুমি দেখো, এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হবে, ইউ বসালাম, আর দেখো এর ইংরেজি লুক ব্যবহার করব, তাহলে হয়ে যাবে ইউ লুক, অর্থাৎ তুমি দেখো। এবার দেখো সে দেখে, এখানে সে এর ইংরেজি হচ্ছে হি, তো হি বসাচ্ছি। এবার দেখে এর ইংরেজি কিন্তু আমরা লুক ব্যবহার করতে পারবো না, নিয়ে বলতে পারবো না যে হি লুক, আমাদেরকে লুকটাকে লুকস করতে হবে, কারণ আমরা এই ভার্বের শেষে এই বর্ণগুলো একটাও খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমাদেরকে এস ব্যবহার করতে হবে, নিয়ে বলতে হবে হি লুকস, অর্থাৎ সে দেখে। এবার আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে চাই। তো নেগেটিভ করতে হলে বাংলা বাক্যের শেষে একটা করে না বসিয়ে দাও, তাহলেই নেগেটিভ হয়ে যাবে। আমি দেখি না, তুমি দেখো না,
সে দেখে না। খুব সহজেই কিন্তু আমরা নেগেটিভ বানিয়ে ফেলেছি। এবার তোমরা এই ঘড়িটাকে একটু ভালোভাবে লক্ষ্য করো। 1 নম্বরে দেওয়া আছে ডু বা ডজ, এই দুইটা হচ্ছে হেল্পিং ভার্ব, অর্থাৎ কাজটা আমি কোন সময়ে করছি সেটা বুঝিয়ে দেয় এই ডু বা ডজ। যদি কোনো বাক্যের মধ্যে ডু বা ডজ খুঁজে পাও তাহলে সেটাই চোখ বন্ধ করে বলে ফেলো, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো খেয়াল করতে হবে এই বাংলাগুলো যখন ইংরেজি করতে যাব প্রথমে সাবজেক্টটাকে লিখতে হবে, তারপরে আমাদেরকে 2 নম্বরে ডু ব্যবহার করতে হবে, আর 3 নম্বরে কিন্তু চলে আসবে নট। এই না শব্দের জন্য আমাদেরকে নট ব্যবহার করতে হবে, তারপরে আমাদেরকে লুক ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বটা ব্যবহার করতে হবে। তো চলো এগুলো ইংরেজিতে বলি। প্রথমে সাবজেক্ট আই বসাচ্ছি, এরপরে আমাদেরকে ডু হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, এরপরে না শব্দের জন্য 3 নম্বরে নট ব্যবহার করতে হবে, নট বসাচ্ছি, এরপরে ভার্ব হচ্ছে লুক, লুক বসাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই ডু নট লুক, অর্থাৎ আমি দেখি না। আবার দেখো তুমি দেখো না, এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট ইউ বসিয়ে নাও, ইউ বসিয়ে নিলাম, এরপরে 2 নম্বরে ডুকে ব্যবহার করতে হবে, ডু বসাচ্ছি, এরপরে 3 নম্বরে নট লিখবো, নটও বসিয়ে দিলাম, এরপরে ভার্বটা লিখে ফেলো লুক, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডু নট লুক, অর্থাৎ তুমি দেখো না। এবার একটু লক্ষ্য করতে হবে, সে দেখে না, এই বাক্যে সাবজেক্ট সে, তো এর জন্য হি ব্যবহার করতে হবে। এবার একটু খেয়াল করো তো হেল্পিং ভার্ব ডু ব্যবহার করব নাকি ডাজ ব্যবহার করব? হ্যাঁ, আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে। এখানে কিন্তু হেল্পিং ভার্ব আর ডুকে ব্যবহার করতে পারবো না, ডুটা তখন ডাজে পরিবর্তন করতে হয়, কারণ হি হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। তো আমরা ডাজ ব্যবহার করলাম, এরপরে কিন্তু 3 নম্বরে আমাদেরকে নট রাখতে হবে না শব্দের জন্য, তো নট বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্ব লুক ব্যবহার করো, তাহলে হয়ে যাবে হি ডাজ নট লুক, অর্থাৎ সে দেখে না। এবার এসো এই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলতে শিখি। তো বাংলা বাক্যের 2 নম্বরে কয়ে রস্বইকার কি শব্দটা জুড়ে দাও, কয়ে দীর্ঘইকার নয় কিন্তু, কয়ে রস্বইকার কি শব্দ জুড়ে দিলে কি হচ্ছে দেখো, আমি কি দেখি, তুমি কি দেখো, সে কি দেখে, তাহলে যখনই আমরা কি শব্দ জুড়ে ফেললাম তখনই কিন্তু এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবার আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে লিখতে চাই, তো তার জন্য প্রথমে ডু না হলে ডাজকে আগে ব্যবহার করতে হবে। এবার ডু না হলে ডাজ, এটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার হবে, তারপরে সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো। তো আমি কি করি, এই বাক্যে প্রথমে ডু ব্যবহার করব, তারপরে সাবজেক্ট আই ব্যবহার করে লুক লিখবো, তাহলে হয়ে যাবে ডু আই লুক, অর্থাৎ আমি কি দেখি। ঠিক তেমনি করে তুমি কি দেখো, এটাকে বলবো ডু ইউ লুক, অর্থাৎ তুমি কি দেখো। কিন্তু যখনই বলতে যাব সে কি দেখে, এখানে কিন্তু বলতে পারবো না ডু হি লুক, আমাদেরকে ডু এটাকে ডাজে পরিবর্তন করতে হবে, নিয়ে বলতে হবে ডাজ হি লুক, অর্থাৎ সে কি দেখে। এবার আমি যাওয়া এই ক্রিয়াটা দিয়ে বাক্য বানিয়ে দেখাচ্ছি, খেয়াল করো, আমি এর সঙ্গে যাওয়াটা যুক্ত হলে হয়ে যায় আমি যাই, ঠিক তেমনি করে তুমি এর সঙ্গে যুক্ত করলে হয়ে যাবে তুমি যাও, আর সে এর সঙ্গে যুক্ত করলে হয়ে যাবে সে যায়। এবার একটু খেয়াল করতে হবে, এই বাক্যের মধ্যে ক্রিয়ার শেষে হ্রস্বই খুঁজে পাচ্ছি, এই বাক্যে আমরা ও খুঁজে পাচ্ছি, আর এই বাক্যে আমরা অন্তস্থ অ খুঁজে পাচ্ছি। তো এগুলো দেখে চট করে আমরা বলতে পারবো এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো প্রথমেই আমরা সাবজেক্ট ব্যবহার করব আই, এরপরে আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্ব গোকে, তাহলে আই গো মানে আমি যাই। ঠিক তেমনি করে তুমি যাও, এটাকে বলবো ইউ গো, ইউ গো মানে তুমি যাও। কিন্তু যখনই বলতে যাব সে যায়, তখন কিন্তু বলতে পারবো না হি গো। খেয়াল করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভার্বের শেষে ও রয়েছে, এই যে এখানে আমরা ওটা খুঁজে পাচ্ছি, সেই জন্য আমাদেরকে ইএস ব্যবহার করতে হবে, নিয়ে বলতে হবে হি গোজ, হি গোজ, অর্থাৎ সে যায়। এবার আমরা এই বাংলা বাক্যগুলোকেই নেগেটিভ করতে চাই, তার জন্য আমরা বাংলা বাক্যের শেষে বলেছিলাম না বসিয়ে দেব, তাহলে নেগেটিভ হয়ে যাবে আমি যাই না, তুমি যাও না, সে যায় না। তো আমি যাই না এটাকে বলতে হলে বলতে হবে আই ডু নট গো, আমাদেরকে 2 নম্বরে ডু ব্যবহার করতে হবে আর 3 নম্বরে নট ব্যবহার করতে হবে বলেছিলাম, নিয়ে হয়ে যাবে আই ডু নট গো, আমি যাই না। তুমি যাও না, এটাকে বলবো ইউ ডু নট গো, এখানেও দেখো আমরা ডুকে 2 নম্বরে ব্যবহার করেছি, 3 নম্বরে নট ব্যবহার করেছি, নিয়ে হয়ে গেছে ইউ ডু নট গো, অর্থাৎ তুমি যাও না।
কিন্তু যখন বলতে যাব সে যায় না, তখন কিন্তু বলতে হবে হি ডাজ নট গো। দেখো এখানে আমাদেরকে ডুটা ডাজে পরিবর্তন করতে হয়েছে, তারপরে 3 নম্বরে নটকে রাখতে হয়েছে, নিয়ে হয়ে গেছে হি ডাজ নট গো, অর্থাৎ সে যায় না। এবার আমরা এই বাংলা বাক্যগুলোকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই। তো তার জন্য বাংলা বাক্যের 2 নম্বরে কয়া রস্বইকার কি শব্দ জুড়ে ফেলবো, তাহলে হয়ে যাবে আমি কি যাই, তুমি কি যাও, সে কি যায়। দেখো যখনই কি শব্দ জুড়লাম তখনই কিন্তু এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তো তার জন্য বলেছিলাম ডু বা ডাজ এই হেল্পিং ভার্বকে শব্দের প্রথমে লিখতে হয়। তো আমি কি যাই এটাকে ইংরেজিতে বলতে হবে ডু আই গো, অর্থাৎ আমি কি যাই। তুমি কি যাও এটাকে যখন ইংরেজিতে বলতে যাব তখন বলতে হবে ডু ইউ গো, অর্থাৎ তুমি কি যাও। কিন্তু যখনই বলতে যাব সে কি যায়, তখন আমাদেরকে ডুটাকে ডাজে পরিবর্তন করতে হয় হেল্পিং ভার্ব হিসাবে। তো বলতে হবে ডাজ হি গো, অর্থাৎ সে কি যায়। আমি আরও একটা ভার্ব নিচ্ছি ট্রাই। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা। তো আমি, তুমি আর সে এর সঙ্গে লাগিয়ে পড়বো। তো চেষ্টা করা যখন আমির সঙ্গে লাগে তখন হয়ে যায় আমি চেষ্টা করি, তুমি এর সঙ্গে লাগলে হবে তুমি চেষ্টা করো, আর সে এর সঙ্গে লাগলে হয়ে যাবে সে চেষ্টা করে। তো এই বাক্যে হ্রস্বই খুঁজে পাচ্ছি, এই বাক্যে ও খুঁজে পাচ্ছি, আর এই বাক্যে এ খুঁজে পাচ্ছি। তো এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো খেয়াল করবে আমি চেষ্টা করি বলবো আই ট্রাই, তুমি চেষ্টা করো এটাকে বলবো ইউ ট্রাই, কিন্তু যখন বলবো সে চেষ্টা করে তখন বলতে পারবো না হি ট্রাই। খেয়াল করতে হবে এই বাক্যের শেষের বর্ণটা আমরা খুঁজে পাচ্ছি ওয়াই, তাই না। তো ওয়াইটাকে কি করব বলেছিলাম, হ্যাঁ আমরা আয়ে পরিবর্তন করব বলেছিলাম। তাহলে আমাদেরকে ট্রাইয়ের ওয়াইটাকে আয়ে পরিবর্তন করতে হবে, তারপরে ইএস যুক্ত করতে হবে। কেন করতে হলো, কারণ ওয়াইয়ের পূর্বে একটা আমরা কনসনেন্ট পেয়েছি। খেয়াল করো এই যে আর, এটা একটা কনসনেন্ট, এই জন্য কিন্তু ওয়াইটাকে প্রথমে আয়ে পরিবর্তন করতে হলো, তারপরে ইএস যুক্ত হলো। নিয়ে বলতে হবে হি ট্রাইজ, হি ট্রাইজ, অর্থাৎ সে চেষ্টা করে। কিন্তু আবার দেখো প্লে মানে হচ্ছে খেলা, তো আমি এর সঙ্গে লাগালে খেলাটা হয়ে যাবে খেলি, তুমি এর সঙ্গে লাগালে খেলাটা হয়ে যাবে খেলো, আর সে এর সঙ্গে লাগালে খেলাটা হয়ে যাবে খেলে। তাহলে আমি খেলি, তুমি খেলো, আর সে খেলে। এবার একটু খেয়াল করতে হবে আমি খেলি এর ইংরেজি হচ্ছে আই প্লে, তুমি খেলো এর ইংরেজি হচ্ছে ইউ প্লে। কিন্তু যখন বলবো সে খেলে তখন আমাদেরকে বললে হবে না যে হি প্লে। একটু খেয়াল করতে হবে এই বাক্যের শেষেও কিন্তু আমরা ওয়াইটা খুঁজে পাচ্ছি। তো আমি একটু আগেই বলেছিলাম যদি ওয়াই এর পূর্বে কোনো ভাওয়েল থাকে তাহলে আমাদেরকে এস যুক্ত করতে হবে। তো এখানে আমাদেরকে প্লে এর সঙ্গে এস যুক্ত করে বলতে হবে হি প্লেজ, হি প্লেজ, অর্থাৎ সে খেলে। তো বন্ধুরা তোমরা যদি কেউ ইংরেজি গ্রামার শেখার পিডিএফ কোর্স কিনতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এই পিডিএফ কোর্স দিয়ে তোমরা খুব সহজে ইংরেজি গ্রামারগুলো শিখতে পারবে এবং স্পোকেন ইংলিশের সমস্ত রুলসগুলো দেওয়া আছে। যদি কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ওকে চলো আজকের ক্লাসে আমরা শিখব খুব সহজে 3টা টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। আজকের ক্লাসেও আমরা ঘড়িটাকেই লক্ষ্য করব। খেয়াল করতে হবে গত ক্লাসে তোমাদেরকে 1 নাম্বারটা শিখিয়ে এসেছি যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার সাথে এই 4টে বর্ণ খুঁজে পায়, অর্থাৎ হ্রস্বই ও এ আর অন্তস্থ অ, এই 4টে বর্ণ থাকলে সেটাই হয়ে যায় সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু আজকের ক্লাসে আমরা 2 নাম্বারটা শিখবো বলেছিলাম। দেখো 2 নাম্বারের মধ্যে আমরা 3টা শব্দ খুঁজে পাচ্ছি ছ্যা, ছি, ছ। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে চলে আসে এগুলো তাহলে সেটাই হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা আলোচনা করব বলেছিলাম। তো এর পাশাপাশি আমি আরও 2টা টেন্সকে রেখেছি, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। তো আমরা 3টা একসাথে বুঝলে 3টাই খুব সহজে আমাদের আয়ত্তে চলে আসবে, তাই আমি 3টাকেই রেখেছি। 6 নাম্বারটা একটু খেয়াল করো। 6 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ছিলাম, ছিলে আর ছিল। যদি কোনো বাংলা বাক্যের শেষে চলে আসে তাহলে সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু খেয়াল করো 10 নাম্বারে দেখতে পাচ্ছি তে প্লাস থাকবো, তে প্লাস থাকবে আর তে প্লাস থাকবেন। যদি কোনো বাংলা বাক্যের শেষে চলে আসে তাহলে সেটাই হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার চলো আমরা প্রত্যেকটা টেন্সেরই অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে শিখি। এসো প্রথমেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে আলোচনা করি। আমি একটা বাংলা ক্রিয়া নিচ্ছি ঘুমানো।
তো ঘুমানো এই ক্রিয়ার সঙ্গে যদি তোমরা ছিটা লাগিয়ে দাও তাহলে ঘুমানোটা হয়ে যাবে ঘুমাচ্ছি। যখনই বলবো ঘুমাচ্ছি তখন কিন্তু এর সাথে মাত্র দুইটা সাবজেক্ট যুক্ত হতে পারে, দুইটা সাবজেক্ট মাত্র, আমি আর আমরা, তাই না? আমি ঘুমাচ্ছি বলতে পারি আর আমরা ঘুমাচ্ছি, অন্য কারোর সাথে কিন্তু বলতে পারবো না। তুমি ঘুমাচ্ছি বলতে পারবো না, সে ঘুমাচ্ছি বলতে পারবো না, শুধু আমি আর আমরার সাথে আমরা যুক্ত করতে পারি। তো মনে করো আমিটাকে আমি নিয়ে নিচ্ছি, তো যখনই বলবো আমি ঘুমাচ্ছি ছি ছি, তো এই যে ছি শব্দটা খুঁজে পাচ্ছি, এটা দেখে আমরা চোখ বন্ধ করে বলবো এটাই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তেমনি করে ঘুমানো এর সঙ্গে ছ লাগিয়ে দিলে ঘুমানোটা হয়ে যাবে ঘুমাচ্ছ। তো এখানে কিন্তু তুমি লাগিয়ে আমরা এটাকে বলতে পারি যে তুমি ঘুমাচ্ছ বা তোমরা ঘুমাচ্ছ। তো এখানে আমি তুমিটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে নিচ্ছি, নিয়ে বলছি তুমি ঘুমাচ্ছ ছ ছ, এই বাক্যে ছ খুঁজে পাওয়া যাচ্ছে। তো এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু খেয়াল করো, ঘুমানো এর সঙ্গে ছ্যা লাগিয়ে দাও, তাহলে ঘুমানোটা এবার হয়ে যাবে ঘুমাচ্ছে। তো এর সঙ্গে কিন্তু সে লাগিয়ে আমরা পড়ি যে সে ঘুমাচ্ছে বা তারা ঘুমাচ্ছে বা করিম ঘুমাচ্ছে। তো থার্ড পারসনের সঙ্গে শুধুমাত্র আমরা এই ছ্যাকে ব্যবহার করি। ওকে, তাহলে এই বাংলা বাক্যের মধ্যেও আমরা ছ্যা খুঁজে পাচ্ছি, তাই এটাকেও বলতে পারি এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো খেয়াল করে এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট কি এটা আবার অনেক দুর্বল ছাত্ররা বোঝে না। খেয়াল করবে যখন কোনো বাংলা বাক্য আমি, তুমি, সে, তারা, আমরা এগুলো দিয়ে যখন শুরু হবে তখন সেই শব্দগুলোরই ইংরেজি আগে বসাতে হয়, এগুলোকে গ্রামারের ভাষায় সাবজেক্ট বলা হয়। ওকে, এরপরে আমাদেরকে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ কাজটা আমি কোন সময়ে করতে চাইছি। যদি প্রেজেন্টে করতে চাই তাহলে আমাদেরকে হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী। এবার সমস্যা হচ্ছে কোন সাবজেক্টের পরে কোন হেল্পিং ভার্ব ব্যবহার করব, এটাও আমরা অনেকে বুঝতে পারি না। এসো একটু সহজ করে জেনে নেওয়া যাক। আই সাবজেক্টের পরে সবসময় অ্যাম হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, ইউ, উই, দে এই তিনটা সাবজেক্টের পরে আর হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, হি, সি, নেম, ইট এই চারটে সাবজেক্টের সাথে ইজ হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। ওকে, কিন্তু একটু খেয়াল করবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ওয়াজ, ওয়ার হেল্পিং ভার্বের ব্যবহার হয়। তো কোন সাবজেক্টের পরে হবে এটা একটু জেনে নেওয়া যাক। আই, হি, সি, নেম, ইট এই সাবজেক্টগুলোর পরে ওয়াজ ব্যবহার করতে হয়, আর ইউ, উই, দে এই তিনটা সাবজেক্টের পরে ওয়ার হেল্পিং ভার্বকে ব্যবহার করতে হয়। আর ফিউচার কন্টিনিউয়াসে কিন্তু উইল বি এই হেল্পিং ভার্বের ব্যবহার করতে পারবো প্রত্যেকটা সাবজেক্টের সাথেই। কিন্তু আগে আমরা শ্যালকে ব্যবহার করতাম আয়ের পরে, কিন্তু মডার্ন ইংলিশে এখন কিন্তু শ্যালের আর ব্যবহার হচ্ছে না, সব ক্ষেত্রেই উইল বির ব্যবহার হচ্ছে। তো চলো এবার আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বানাবো। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আমরা আই ব্যবহার করছি। এবার একটু খেয়াল করো, আমরা আই এর পরেই কিন্তু অ্যাম ব্যবহার করব বলেছি, তো অ্যামকেও বসিয়ে দিচ্ছি। এরপরে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে, তো স্লিপ এর সঙ্গে আইএনজি লাগালে হয়ে যাবে স্লিপিং। তো আই অ্যাম স্লিপিং মানে আমি ঘুমাচ্ছি। এবার একটু খেয়াল করতে হবে এই অ্যামটার পরিবর্তে যদি এখানে ওয়াজ ব্যবহার করা হয় তাহলে এই স্লিপিংটার অর্থ এবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন এটার অর্থ হয়ে যাবে আমি ঘুমাচ্ছিলাম। খেয়াল করো 6 নম্বরে ঘড়ির মধ্যে দেওয়া আছে কোনো বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে যদি ছিলাম, ছিলে বা ছিল লাগাই তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। ঘড়ির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বরে কিন্তু ওয়াজ, ওয়ার হেল্পিং ভার্ব দেওয়া আছে, তো এটা থাকলে সেটাই হয় পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে কাজটা কোন সময়ে করছি সেটা কিন্তু খুব সহজেই এই ওয়াজকে দেখে চিনতে পারা যায় যে কাজটা হচ্ছে পাস্টে। তো আই অ্যাম স্লিপিং মানে আমি ঘুমাচ্ছি, কিন্তু যদি বলি আই ওয়াজ স্লিপিং তাহলে হয়ে যাবে আমি ঘুমাচ্ছিলাম। ঠিক একইভাবে লক্ষ্য করো এখানে ওয়াজ এটাকে যদি পরিবর্তন করে উইল বি করে দিই তাহলে এই স্লিপিংয়ের অর্থ আবারও চেঞ্জ হয়ে যাবে, তখন এটার অর্থ হবে ঘুমাতে থাকবো। তাহলে আই অ্যাম স্লিপিং মানে আমি ঘুমাচ্ছি, আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম, আই উইল বি স্লিপিং অর্থাৎ আমি ঘুমাতে থাকবো। তো লক্ষ্য করো এই জিনিসটা তোমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। অ্যাম বসালে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ বসালে হবে পাস্ট কন্টিনিউয়াস, আর উইল বি বসালে হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস। নেক্সট উদাহরণ দেখো, তুমি ঘুমাচ্ছ।
এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়। ইউ বসালাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব এবার কিন্তু আর ব্যবহার করতে হবে, তো আর বসালাম, এরপরে স্লিপিং লিখবো, তাহলে হয়ে যাবে ইউ আর স্লিপিং, মানে তুমি ঘুমাচ্ছ। একইভাবে যদি এখানে আরটাকে পরিবর্তন করে ওয়ের করে ফেলি, তাহলে এই স্লিপিংয়ের অর্থ হবে ঘুমাচ্ছিলে। তো যখন বলবো ইউ ওয়ার স্লিপিং, তখন অর্থ হয়ে যাবে তুমি ঘুমাচ্ছিলে। দেখো 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়ার শেষে ছিলাম, ছিলে বা ছিল থাকলে পরে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে যদি আমরা ওয়ারটাকে পরিবর্তন করে উইল বি করে ফেলি, তাহলে এই স্লিপিংয়ের অর্থটা আবারও চেঞ্জ হয়ে যাবে, তখন এটার অর্থ হবে তে প্লাস থাকবে দিয়ে। ইউ উইল বি স্লিপিং অর্থাৎ তুমি ঘুমাতে থাকবে। এই যে আমরা তে প্লাস থাকবে খুঁজে পাচ্ছি, এটা দেখেই বলতে পারি এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো যখন আমরা বলবো ইউ আর স্লিপিং, তখন অর্থ হবে তুমি ঘুমাচ্ছ। যখন বলবো ইউ আর স্লিপিং, তখন অর্থ হবে তুমি ঘুমাচ্ছিলে। আর যখন বলবো ইউ উইল বি স্লিপিং, তখন অর্থ হবে তুমি ঘুমাতে থাকবে। পরের উদাহরণটা দেখো, সে ঘুমাচ্ছে। এই বাক্যে সাবজেক্ট সে, এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করতে পারি, হি বসালাম। এবার একটু খেয়াল করো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব কি ব্যবহার করব? হ্যাঁ, ইজ ব্যবহার করতে হবে, তো ইজ বসালাম, এরপরে স্লিপিং লিখব, তাহলে হয়ে যাবে হি ইজ স্লিপিং, অর্থাৎ সে ঘুমাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা এই ইজটাকে পরিবর্তন করে ওয়াজ করি, তাহলে হয়ে যাবে হি ওয়াজ স্লিপিং, তখন ঘুমাচ্ছেটা হয়ে যাবে ঘুমাচ্ছিল, সে ঘুমাচ্ছিল বলবো। ওকে, ঠিক একইভাবে একটু লক্ষ্য করো, যদি আমরা এখানে এই ওয়াজটাকে পরিবর্তন করে এবার উইল বি করি, তাহলে হয়ে যাবে হি উইল বি স্লিপিং, তখন এখানে ঘুমাচ্ছিলটা হয়ে যাবে ঘুমাতে থাকবে, সে ঘুমাতে থাকবে, এরকমভাবে। ওকে, চলো এবার আমরা এগুলোকেই নেগেটিভ সেন্টেন্সে বলতে শিখব। এবার তোমরা বাংলা বাক্যগুলোকে একটু লক্ষ্য করো, আমি ঘুমাচ্ছি, তুমি ঘুমাচ্ছ, আর সে ঘুমাচ্ছে। এগুলোকে নেগেটিভ করতে হলে বাংলা বাক্যের শেষে একটা করে না শব্দ বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে আমি ঘুমাচ্ছি না, তুমি ঘুমাচ্ছ না, আর সে ঘুমাচ্ছে না। যখনই না বসাবো তখনই নেগেটিভ হয়ে যাবে। তো এগুলোকে ইংরেজিতে লিখতে হলে কিছুই করার দরকার নেই, অ্যাম, আর ইজ এর পরে একটা করে নট বসিয়ে দিতে হবে। 3 নাম্বারে একটা করে নট বসিয়ে দাও, তাহলে বাক্যগুলো হয়ে যাবে আমি ঘুমাচ্ছি না, এটাকে বলবো আই অ্যাম নট স্লিপিং। তুমি ঘুমাচ্ছ না, এটাকে বলবো ইউ আর নট স্লিপিং। আর সে ঘুমাচ্ছে না, এটাকে বলবো হি ইজ নট স্লিপিং। এবার একটু খেয়াল করবে, এই বাক্যগুলোকে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ করতে যাই, তাহলে কি করতে হবে? এই যে অ্যামটা দেখতে পাচ্ছি না, এই অ্যামটাকে মুছে দিয়ে একটা ওয়াজ যুক্ত করে ফেলো, তাহলে এই স্লিপিংয়ের অর্থটা চেঞ্জ করতে হবে আমাদেরকে ঘুমাচ্ছিলাম না দিয়ে। তাহলে বলবো আই ওয়াজ নট স্লিপিং, অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম না। ঠিক একইভাবে দেখো, এই ওয়াজটাকে পরিবর্তন করে যদি উইল নট বি ব্যবহার করি, তাহলে হয়ে যাবে আই উইল নট বি স্লিপিং, তখন এটার অর্থ হবে আমি ঘুমাতে থাকবো না। খেয়াল করো, শুধু হেল্পিং ভার্বের পরিবর্তন হচ্ছে, ভার্বের কিন্তু পরিবর্তন হচ্ছে না। এবার একটু খেয়াল করো, তুমি ঘুমাচ্ছ না, এটার নেগেটিভ হচ্ছে ইউ আর নট স্লিপিং, কিন্তু এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ করতে চাই, সেই জন্য আরটাকে ওয়ার করে ফেলো, আরটাকে মুছে দিয়ে একটা ওয়ার যুক্ত করে দাও, তাহলে হয়ে যাবে ইউ ওয়ার নট স্লিপিং, তখন এই স্লিপিংয়ের অর্থ চেঞ্জ হবে ঘুমাচ্ছিলে নাতে। তো ইউ ওয়ার নট স্লিপিং মানে তুমি ঘুমাচ্ছিলে না। কিন্তু যদি আমরা ওয়ারটাকে পরিবর্তন করে উইল নট বি ব্যবহার করি, তাহলে হয়ে যাবে ইউ উইল নট বি স্লিপিং, অর্থাৎ তুমি ঘুমাতে থাকবে না। ওকে, তাহলে ইউ আর নট স্লিপিং, তুমি ঘুমাচ্ছ না, ইউ আর নট স্লিপিং, তুমি ঘুমাচ্ছিলে না, আর ইউ উইল নট বি স্লিপিং, অর্থাৎ তুমি ঘুমাতে থাকবে না, এভাবে। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, যখন আমরা আর নট ব্যবহার করছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, আর যখন আমরা ওয়ার নট ব্যবহার করছি তখন সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, আর যখন আমরা উইল নট বি ব্যবহার করছি তখন সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। এবার একটু খেয়াল করবে, সে ঘুমাচ্ছে না, এর ইংরেজি হচ্ছে হি ইজ নট স্লিপিং। যদি এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ করতে চাই, তাহলে এই ইজটাকে পরিবর্তন করে আমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাবে হি ওয়াজ নট স্লিপিং, তখন এটার অর্থ হবে সে ঘুমাচ্ছিল না। এবার যদি আমরা ওয়াজটাকে উইল নট বিতে পরিবর্তন করে দিই, যদি ওয়াজের পরিবর্তে উইল নট বি ব্যবহার করি, তাহলে হয়ে যাবে হি উইল নট বি স্লিপিং, তখন এটার অর্থ হবে সে ঘুমাতে থাকবে না। তাহলে একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ,
একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ আর একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। এবার এসো আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে। খেয়াল করো, এই যে তিনটা বাংলা বাক্য দেখতে পাচ্ছি, আমি ঘুমাচ্ছি, তুমি ঘুমাচ্ছ আর সে ঘুমাচ্ছে। এগুলোকে ইন্টারোগেটিভ করতে হলে বাংলা বাক্যের 2 নম্বরে কয়ের অস্বইকার কি শব্দটা জুড়ে ফেলো, তাহলে হয়ে যাবে আমি কি ঘুমাচ্ছি, তুমি কি ঘুমাচ্ছ, সে কি ঘুমাচ্ছে। দেখো কিছুই করলাম না, শুধু 2 নম্বরে একটা করে কি শব্দ বসিয়ে ফেললাম, তাহলে এগুলোই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটু খেয়াল করো, আমি ঘুমাচ্ছি এর ইংরেজি হচ্ছে আই অ্যাম স্লিপিং, কিন্তু আমি কি ঘুমাচ্ছি এটাকে কিভাবে ইংরেজিতে বলবো। দেখো এই যে আমরা অ্যাম হেল্পিং ভার্বটা দেখতে পাচ্ছি, এটাকে তুলে শব্দের প্রথমে বসিয়ে বাক্যের শেষে একটা জিজ্ঞাসার চিহ্ন লাগিয়ে দাও, তাহলে হয়ে যাবে অ্যাম আই স্লিপিং, অর্থাৎ আমি কি ঘুমাচ্ছি। ঠিক তেমনি করে দেখো, তুমি ঘুমাচ্ছ এর ইংরেজি হচ্ছে ইউ আর স্লিপিং, কিন্তু তুমি কি ঘুমাচ্ছ এটাকে কিভাবে করব। দেখো এই যে আরটা তোমরা দেখতে পাচ্ছ, আরটাকে তুলে শব্দের প্রথমে বসিয়ে শব্দের শেষে একটা জিজ্ঞাসার চিহ্ন লাগিয়ে দাও, তাহলে হয়ে যাবে আর ইউ স্লিপিং, অর্থাৎ তুমি কি ঘুমাচ্ছ। ঠিক একইভাবে সে ঘুমাচ্ছে এর ইংরেজি হচ্ছে হি ইজ স্লিপিং, তো এখানে ইজটাকে তুলে শব্দের প্রথমে বসিয়ে দাও, নিয়ে বলো ইজ হি স্লিপিং, অর্থাৎ সে কি ঘুমাচ্ছে। এগুলো হয়ে যাচ্ছে সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স করা শিখব। তার জন্য এই যে অ্যামটা দেখতে পাচ্ছ, অ্যামটাকে শুধু ওয়াজ করে ফেলো, তাহলেই আমাদের এটা পাস্টের ইন্টারোগেটিভ হয়ে যাবে ওয়াজ আই স্লিপিং, ওয়াজ আই স্লিপিং, অর্থাৎ আমি কি ঘুমাচ্ছিলাম। ঠিক তেমনি করে দেখো আর ইউ স্লিপিং, অর্থাৎ তুমি কি ঘুমাচ্ছ, এখানে আরটাকে পরিবর্তন করে ওয়ের করে ফেলো, তাহলে হয়ে যাবে ওয়ের ইউ স্লিপিং, অর্থাৎ তুমি কি ঘুমাচ্ছিলে। আবার দেখো ইজ হি স্লিপিং, এর অর্থ হচ্ছে সে কি ঘুমাচ্ছে। খেয়াল করতে হবে, এখানে যদি আমরা ইজটাকে পরিবর্তন করে ওয়াজ করে ফেলি, তাহলে হয়ে যাবে ওয়াজ হি স্লিপিং, অর্থাৎ সে কি ঘুমাচ্ছিল। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ করা শিখব। খেয়াল করতে হবে যে ওয়াজটা দেখতে পাচ্ছি, এই ওয়াজটাকে উইল করে ফেলো, তাহলে হয়ে যাবে উইল আই বি স্লিপিং, অর্থাৎ আমি কি ঘুমাতে থাকবো। খেয়াল করো আয়ের পরে কিন্তু বিটা চলে আসবে, তো উইল আই বি স্লিপিং মানে আমি কি ঘুমাতে থাকবো। একইভাবে দেখো ওয়ের ইউ স্লিপিং, অর্থাৎ তুমি কি ঘুমাচ্ছিলে, এখানে ওয়েরটাকে উইল করে ফেলো, নিয়ে বলো উইল ইউ বি স্লিপিং, অর্থাৎ তুমি কি ঘুমাতে থাকবে। তাহলে দেখো আমরা খুব সহজে হেল্পিং ভার্বকে পরিবর্তন করে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ করতে পারছি। আর একটা উদাহরণ দেখো, আমরা যখন বলছি ওয়াজ হি স্লিপিং, তখন সেটার অর্থ হচ্ছে সে কি ঘুমাচ্ছিল, কিন্তু যখনই আমরা এই ওয়াজকে পরিবর্তন করে উইল করে ফেলবো, তখন এটা হয়ে যাবে উইল হি বি স্লিপিং, তখন এটার অর্থ হয়ে যাবে সে কি ঘুমাতে থাকবে। খেয়াল করো, শুধু হেল্পিং ভার্বের পরিবর্তন হচ্ছে, কাজটা কোন সময়ে হচ্ছে এটাকে বোঝানোর জন্য। তো এভাবেই কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে পারবো হেল্পিং ভার্বের পরিবর্তন করে করে। ওকে, এসো আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সকে নিয়ে আলোচনা করি। তো খুব সহজে এগুলোকে আয়ত্ত করব। আজকের ক্লাসেও আমরা ঘড়িটাকে লক্ষ্য করব। দেখো 3 নম্বরে দেখতে পাচ্ছি আছি, আছো, আছে। যদি কোনো বাংলা বাক্যের শেষে চলে আসে, তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তবে একটা জিনিস ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, যদি কাজটা প্রেজেন্টেই হয় এবং তার ফলটা বিদ্যমান থাকে, তবেই কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি ফলটা বিদ্যমান না থাকে, তাহলে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। একটা উদাহরণের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করি আগে। মনে করো আমরা 2 বন্ধু একটা অফিসে কাজ করি। তো সাধারণত আমরা 10টার সময় দুজনেই খেতে যাই, 10টার সময়তে আমরা দুজনে একসাথে খেতে যাই। তো একদিন কি হলো, আমি হঠাৎ করে একাই চলে গেছি খেতে, মানে খুব খিদে পেয়েছিল, আমি একাই চলে গেছি আমার বন্ধুকে না ডেকে। তো আমি খাওয়া দাওয়া সেরে আমি আবার কাজে বসে গেছি। তো বন্ধু একটু লেট করে এসে বলছে চলো আমরা খেতে যাই। তখন কিন্তু আমি তাকে জবাব দিলাম যে আমি খেয়েছি, তার মানে কি আমার পেটটা ভরা আছে, এখন আর খাওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ প্রেজেন্ট আমি কাজটা করেছি, খাওয়া কাজটা কিন্তু এখনও বিদ্যমান আছে, পেটটা ভরা আছে, সেই জন্য কিন্তু এখন আমার খাওয়ার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে কিন্তু এই খেয়েছিটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
এবার একটু ভালোভাবে খেয়াল করতে হবে, সেই বন্ধুটাই যদি আমাকে বৈকাল 3টার সময় জিজ্ঞাসা করে যে তুমি খেয়েছো, তখন আমি নিশ্চয়ই উত্তর দেব যে আমি 10টার সময় খেয়েছি। 10টার পরে কিন্তু আর কিছু খাওয়া হয়নি, তো আমি নিশ্চয়ই বলবো যে 10টার সময় খেয়েছি। তো এই যে 10টার সময় খেয়েছি, এখানে যে খেয়েছিটা পাচ্ছি এটা কিন্তু এখন সিম্পল পাস্ট হয়ে গেছে। কারণ কি, যে খাবারটা আমি খেয়েছিলাম 10টার সময় সেটা কিন্তু আমার পেটের মধ্যে আর বিদ্যমান নেই, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্টের মধ্যে আর বিদ্যমান নেই, সেটা কিন্তু এখন পাস্ট হয়ে গেছে। তাহলে তোমাদেরকে একটু খেয়াল করতে হবে, এখানে কিন্তু খেয়েছিটা আমি পাস্টের সেন্সে বোঝাতে চাইছি, এখানে কিন্তু খেয়েছিটার প্রেজেন্ট নয়। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে কোনো কাজ যদি প্রেজেন্টে হয় এবং তার ফলটা বিদ্যমান থাকে তাহলে সেটাই হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি আমরা পাস্টে বোঝাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু সময়টা উল্লেখ থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে আবার সময়টাকে উল্লেখ করি না, সেই ক্ষেত্রে আমাদের ধাঁধা লেগে যায়। তো আরও একটা উদাহরণের মাধ্যমে এটাকেও বোঝানোর চেষ্টা করি। আমার বন্ধু একটা হাতে ফল দেখিয়ে জিজ্ঞাসা করলো, তুমি এই ফলটা খেয়েছো? আমি তাকে উত্তর দিলাম, হ্যাঁ আমি খেয়েছি। খেয়াল করো, হ্যাঁ আমি খেয়েছি, এই যে আমি খেয়েছি বলছি, তার মানে কোনো এক সময় খেয়েছি, এখন খাইনি। তো এটা কিন্তু আমি পাস্টের সেন্সে বোঝালাম, সেও বুঝে গেল যে কোনো এক সময় খেয়েছে, সেটা কিন্তু এখন নয়। তাহলে কিন্তু এখানে খেয়েছিটা একটা সিম্পল পাস্ট টেন্স। কিন্তু যদি আমি বলে দিতাম যে হ্যাঁ আমি ফলটা এখনই খেয়েছি, আমি ফলটা এখনই খেয়েছি, মানে এই ফলটা খাওয়ার যে প্রভাবটা সেটা কিন্তু আমার পেটের মধ্যে আছে, তো তখন কিন্তু এটা হয়ে যাবে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। তো এবার চলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স বুঝবো খুব সহজে। আমি একটা খাওয়া ক্রিয়া নিচ্ছি, খাওয়া ক্রিয়া দিয়েই আমরা প্রত্যেকটা টেন্সকে আয়ত্ত করতে পারবো। তো এই অ্যাচিটাকে যদি আমরা খাওয়ার সঙ্গে যুক্ত করি তাহলে এই খাওয়াটা হয়ে যাবে খেয়েছি। খেয়াল করো, তো খেয়েছি যখন বলবো এর সঙ্গে দুইটা সাবজেক্ট ব্যবহার করা যায়, হয় আমি না হলে আমরা, এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হয়। তো আমিটাকে নিয়ে নিচ্ছি, আমি খেয়েছি যখন বলবো তখন এটা হয়ে যাবে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যখন এটাকে ইংরেজিতে বলতে হবে প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে আমাদেরকে হ্যাভ না হলে হ্যাজ ব্যবহার করতে হয় সাবজেক্ট অনুযায়ী, তারপরে আমাদেরকে ভার্বের 3 নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে। কিন্তু যদি খাওয়া এর সঙ্গে আছে লাগিয়ে দেওয়া হয় তাহলে খাওয়াটা হয়ে যাবে খেয়েছে। খেয়াল করো, এখানে খাওয়াটা হয়ে গেছে এখন খেয়েছে, তো এর সঙ্গে আমরা থার্ড পারসনগুলো ব্যবহার করতে পারি, যেমন সে খেয়েছে বলতে পারি। তো এই দুইটা আমরা কিভাবে বলবো, আমি খেয়েছি এটাকে বলতে হবে আই, এরপরে কিন্তু হ্যাভ বসবে, হ্যাভ বসাচ্ছি এরপরে ইটেন লেগে যাবে, ইট এর 3 নম্বর ফর্ম হচ্ছে ইটেন, তো আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। ঠিক তেমনি করে দেখো সে খেয়েছে, খেয়াল করে এই বাক্যে সাবজেক্ট তো সে, তাই না? তো সে এর জন্য হি ব্যবহার করতে পারি, হি বসালাম। এবার একটু খেয়াল করো তো এখানে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো নাকি? না, এখানে হ্যাভ ব্যবহার করতে পারবো না, কারণ হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে। তো হ্যাজ বসাচ্ছি, এরপরে ইটেনটা ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাবে হি হ্যাজ ইটেন, অর্থাৎ সে খেয়েছে। কিন্তু আবার একটু খেয়াল করো, আমি খেয়েছি এটাকে যদি আমি পাস্টের সেন্সে বোঝাতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে আই এট। আই এট মানে আমি খেয়েছি। কিন্তু একটু খেয়াল করো, সে খেয়েছে এটাকে যদি আবারও আমরা পাস্টের সেন্সেই বোঝাতে চাই তখন হয়ে যাবে হি এট। তো আই এট এর অর্থ হচ্ছে আমি খেয়েছি, এটাকে আমরা আরও দুইভাবে অর্থ করতে পারি। আমি খেয়েছিলাম এটারও ইংরেজি কিন্তু আই এট, আমি খেলাম এটারও ইংরেজি কিন্তু আই এট। ঠিক তেমনি করে সে খেয়েছে এর ইংরেজি হচ্ছে হি এট, কিন্তু একটু খেয়াল করবে সে খেয়েছিল এরও ইংরেজি হচ্ছে হি এট। আবার দেখো যদি বলি সে খেলো, তো এরও ইংরেজি হচ্ছে হি এট। এবার একটু খেয়াল করো, আমরা এ ছিলামকে করা ক্রিয়ার সঙ্গে যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে করেছিলাম। তো আমি বা আমরা এই দুইটার সঙ্গে ব্যবহার করতে পারি, এই দুইটা সাবজেক্টের সাথে ব্যবহার হয়। তো আমিটাকেই নিয়ে নিচ্ছি, আমি করেছিলাম কোনো এক সময়, সেটা অতীত হয়ে গেছে, কোনো এক সময় করেছি, সেই সময়ের কথা আমার এখন আর মনে নেই। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আই ডিড। এই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট ব্যবহার করে ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করতে হয়। তো ডু এর 2 নম্বর ফর্ম হচ্ছে ডিড, তো সেই জন্য এখানে আই ডিড হয়েছে। এবার একটু খেয়াল করতে হবে, এটাকে যদি নেগেটিভ করি তাহলে হয়ে যাবে আমি করিনি বা আমি করেছিলাম না, তো এটাকে আমরা বলবো আই ডিড নট ডু। তো এবার একটু খেয়াল করো, এখানে যে ডিডটা দেখতে পাচ্ছি এটা অ্যাকশন ভার্ব, আর এখানে যে ডিডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব, এর কাজ হচ্ছে ডু অ্যাকশন ভার্বকে সাহায্য করা। ঠিক তেমনি করে এটাকে যদি ইন্টারোগেটিভ করা হয় তো বাংলা বাক্যের 2 নম্বরে কি বসিয়ে দিলে হয়ে যাবে আমি কি করেছিলাম। তো এটার ক্ষেত্রে আমাদেরকে ডিডটাকে শব্দের প্রথমে নিয়ে চলে আসতে হবে, নিয়ে বলতে হবে ডিড আই ডু, অর্থাৎ আমি কি করেছিলাম।
তো এই ক্ষেত্রে কিন্তু ডিডটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব আর এখানে ডুটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। এবার এসো পাস্ট পারফেক্ট টেন্সটা আয়ত্ত করি। ঘড়িতে 7 নাম্বারটা একটু খেয়াল করো। এ ছিলাম, এ ছিলে, এ ছিল, এগুলো যদি কোনো বাক্যের শেষে থাকে তাহলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। তো চলো উদাহরণ ফলো করি। তোমার আসার আগে আমি খেয়েছিলাম। লক্ষ্য করো এই বাক্যের মধ্যে দুইটা কাজ হচ্ছে। কোন কাজটা আগে হয়েছে বলো তো? হ্যাঁ, তুমি কিন্তু আসোনি, তার আগেই কিন্তু আমি খেয়ে নিয়েছি, মানে খাওয়া কাজটাই আগে হচ্ছে। তাই এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। খেয়াল করো ক্রিয়ার শেষে কিন্তু আমরা পাচ্ছি এ প্লাস ছিলাম, তাই না? এই যে এ প্লাস ছিলাম যুক্ত হয়েছে, তাই এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো যেই কাজটা আগে হবে সেটা আগে লিখতে হবে, আর যে কাজটা পরে হবে সেটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স হয়ে যায়। তোমরা সকলেই জানো, আবার অনেকে জানো না। খেয়াল করতে হবে এই জিনিসটা, যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। তো এই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে আই হ্যাড ইটেন বিফোর ইউ কেম। বিফোর ইউ কেম, দেখো এখানে কাম ব্যবহার করিনি, এখানে কিন্তু কামটা হয়ে গেছে কেম। কারণ কি? আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করলে সেটাই হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স। তো খেয়াল করো এখানে ইউ একটা সাবজেক্ট, এরপরে কিন্তু ভার্বের 2 নাম্বার ফর্ম কামটা কেম হয়ে গেছে। তাই এটাই দেখে আমরা খুব সহজে চিনে নিতে পারবো এটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ, আর এটা হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এবার এসো ফিউচার পারফেক্ট টেন্সটা শিখি। দেখো ঘড়ির মধ্যে 11 নাম্বারে দেখতে পাচ্ছি এ প্লাস থাকবো, এ প্লাস থাকবে আর এ প্লাস থাকবেন। এগুলো যদি কোনো বাক্যের শেষে থাকে তাহলে সেটাই হয়ে যায় ফিউচার পারফেক্ট টেন্স। তো উদাহরণ দেখো, আমি খেয়ে থাকবো। খেয়াল করো তো খেয়ের মধ্যে আমরা এ পাচ্ছি কি পাচ্ছি না? হ্যাঁ, খেয়ে এর মধ্যে কিন্তু এ পাচ্ছি, তারপরে কিন্তু থাকবোটা আছে। তো এটা দেখি খুব সহজে বলতে পারি এটাই তো ফিউচার পারফেক্ট টেন্স। তো এটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর আমাদেরকে উইল হ্যাভ এর ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ব হিসাবে, তারপর আমাদেরকে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। তো আমাদেরকে বলতে হবে আই উইল হ্যাভ ইটেন। আই উইল হ্যাভ ইটেন অর্থাৎ আমি খেয়ে থাকবো। তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো পারফেক্ট টেন্স মানেই হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মের ব্যবহার। যেমন দেখো আমি খেয়েছি আই হ্যাভ ইটেন, এখানে দেখো ইটটা হয়ে গেছে ইটেন অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করেছি। ঠিক তেমনি করে দেখো যদি বলি তোমার আসার আগে আমি খেয়েছিলাম, তখন বলছি আই হ্যাড ইটেন বিফোর ইউ কেম। এখানে কিন্তু ইটটা আমরা আবারও ইটেন করে ফেলেছি, এখানে কিন্তু ইটেন আছে, এখানেও ইটেন আছে। তো এখানেও 3 নাম্বার ফর্ম, এখানেও 3 নাম্বার ফর্ম। ঠিক তেমনি করে আমি খেয়ে থাকবো, এটা হচ্ছে আই উইল হ্যাভ ইটেন, এখানেও কিন্তু আমরা ইটেনকেই ব্যবহার করছি। অর্থাৎ প্রত্যেকটা পারফেক্ট টেন্সেই আমাদেরকে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে, শুধুমাত্র হেল্পিং ভার্বের পরিবর্তন হবে। যদি প্রেজেন্ট হয় তাহলে হ্যাভ হ্যাজ হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয়, যদি পাস্ট হয় তাহলে সেই ক্ষেত্রে হ্যাড হেল্পিং ভার্বের ব্যবহার করতে হয়, আর যদি সেটা ফিউচার পারফেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে উইল হ্যাভ এই হেল্পিং ভার্বের ব্যবহার করতে হয়। আমরা কিন্তু সকলেই ঘড়ি দেখে টেন্স শিখে ফেলেছি, শুধু আর 3টে টেন্স বাকি আছে, সেই 3টা আজকের ক্লাসে শেখাবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আজকেও এটা আমরা ঘড়ি দেখেই শিখবো। ঘড়িটাকে একটু লক্ষ্য করো, দেখো আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি সময় ধরে প্লাস ছ্যা ছি ছ। যদি কোনো বাংলা বাক্যের শেষে থাকে তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তোমরা 8 নাম্বারটা একটু খেয়াল করো, সময় ধরে প্লাস ছিলাম, ছিলে, ছিল, এগুলো যদি কোনো বাংলা বাক্যের শেষে থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তোমরা 12 নাম্বারটা একটু খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছি সময় ধরে প্লাস থাকবো, থাকবে আর থাকবেন, এগুলো যদি কোনো বাংলা বাক্যের শেষে থাকে তাহলে সেটাই হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটু খেয়াল করবে, আমরা যেমন ঘড়ির মধ্যে টাইম দেখি, বাংলা বাক্যের মধ্যেও টাইম দেখা হয়। এই যে তোমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে বাংলা বাক্যের টাইম। ঠিক একইভাবে ইংরেজিটা আমরা একটু লক্ষ্য করব। দেখো ইংরেজিতে আমরা 4 নাম্বারে দেখতে পাচ্ছি হ্যাভ হ্যাজ বিন। যখনই আমরা পারফেক্ট টেন্সে বাক্য বানাতে যাব তখন কিন্তু হ্যাভ হ্যাজ বিনের সাহায্য নিতে হবে। এটাকে বলা হয় হেল্পিং ভার্ব, যাকে আমি নাম দিয়ে দিয়েছি ইংরেজি বাক্যের টাইম। ইংরেজি সেন্টেন্সের মধ্যে এটাকে আমরা টাইম হিসাবে ব্যবহার করি। তো এইটা দেখে আমরা চিনতে পারি কাজটা কোন সময়ে সংঘটিত হচ্ছে।
ঠিক তেমনি করে একটু খেয়াল করো 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হ্যাড বিন। আমরা যখনই হ্যাড বিন ব্যবহার করব এই হ্যাড বিন দেখেই চিনে নিতে পারবো সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাই হচ্ছে ইংরেজি বাক্যের সময়। ঠিক তেমনি করে একটু খেয়াল করো 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি উইল হ্যাভ বিন। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময় বা টাইম বলতে পারি। তো এটা দেখেই খুব সহজে চেনা যায় যে সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা একটু খেয়াল করব হ্যাভ বিন আর হ্যাজ বিন এই দুইটা হেল্পিং ভার্ব কোন সাবজেক্টের পরে ব্যবহার করব। এসো একটু সহজ করে জেনে নেওয়া যাক। আই, ইউ, উই, দে এই চারটে সাবজেক্টের সাথে আমাদেরকে হ্যাভ বিন ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরেই কিন্তু হ্যাভ বিনটা বসাতে হবে। এবার আমরা হ্যাজ বিন কোথায় ব্যবহার করব দেখে নাও। হি, সি, নেম, ইট এই সাবজেক্টগুলোর পরে আমাদেরকে হ্যাজ বিন ব্যবহার করতে হবে। কিন্তু পাস্টে এই যে হ্যাড বিনটা দেখতে পাচ্ছি এটা প্রত্যেকটা সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি। আই হতে পারে, ইউ হতে পারে, উই হতে পারে, দেই হতে পারে, হি, সি, নেম, ইট প্রত্যেকটা সাবজেক্টের সাথেই কিন্তু আমরা হ্যাড বিনকে ব্যবহার করব। ঠিক একইভাবে দেখো আমরা উইল হ্যাভ বিন দেখতে পাচ্ছি, এটাও আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথেই ব্যবহার করতে পারবো। এবার এসো আমরা উদাহরণ ফলো করি। আমি 5 দিন ধরে পড়ছি। খেয়াল করো তো এটা কোন টেন্স। না বুঝতে পারলে আমরা ঘড়িটাকেই খেয়াল করব। ঘড়িতে বলা হয়েছিল সময় ধরে প্লাস 86 থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এই বাক্যটা একটু খেয়াল করো তো 5 দিন একটা সময় কিনা। হ্যাঁ অবশ্যই একটা সময়। এরপরে দেখো তো আমরা ধরে শব্দটা খুঁজে পাচ্ছি কিনা। হ্যাঁ অবশ্যই পাচ্ছি। তারপরে আবার একটু খেয়াল করো তো পড়া এই ক্রিয়ার সঙ্গে ছি শব্দটা ব্যবহার করা হয়েছে নাকি। হ্যাঁ ব্যবহার করা হয়েছে। তার মানে এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন না হলে হ্যাজ বিন ব্যবহার করব, তারপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করব, তারপর আমাদেরকে সময়টা লিখে দিতে হবে। তো খেয়াল করো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করছি। এবার একটু খেয়াল করো তো আই সাবজেক্টের পরে কোন হেল্পিং ভার্ব লাগাতে হবে। হ্যাঁ আমাদেরকে হ্যাভ বিন এই হেল্পিং ভার্বকে লাগাতে হবে। তো হ্যাভ বিন ব্যবহার করলাম। এবার আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। তো এখানে ভার্ব হচ্ছে পড়া, তো রিড এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে রিডিং হয়ে যায়। তো রিডিং বসিয়ে দিচ্ছি। এরপরে সময়টা ব্যবহার করব 4-5 ডেজ, 5 দিন ধরে। তো 4-5 ডেজ। তো খেয়াল করো আই হ্যাভ বিন রিডিং 4-5 ডেজ, অর্থাৎ আমি 5 দিন ধরে পড়ছি। এবার একটু ভালোভাবে লক্ষ্য করবে, তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে দাদা আমরা সিন্স কখন ব্যবহার করব আর ফোর কখন ব্যবহার করব, এটা নিয়ে অনেকেই সমস্যায় পড়ে যায়। তো কোনো বাক্যের মধ্যে যদি ধরে শব্দটা খুঁজে পাও তাহলে আমাদেরকে ফোর ব্যবহার করতে হবে, কিন্তু যদি কোনো বাক্যের মধ্যে থেকে শব্দটা থাকে তাহলে আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে। চলো উদাহরণ ফলো করি। আমি সকাল থেকে পড়ছি। খেয়াল করো এই বাক্যে সকাল এটাও একটা সময়, তারপরে কিন্তু থেকে শব্দটা আছে। তো এখানে ধরে এর পরিবর্তে থেকেও থাকতে পারে, যদি থেকে থাকে সেই ক্ষেত্রে সিন্স লেগে যাবে। তো আমি সকাল থেকে পড়ছি এটাও একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো খেয়াল করো এটাকে আমরা বলবো আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তখন সিন্স মর্নিং ব্যবহার করতে হবে। এখানে সিন্স হওয়ার কারণ হচ্ছে থেকে শব্দটা আছে, তাহলে ধরে থাকলে আমরা ব্যবহার করব ফোর, আর থেকে থাকলে আমরা ব্যবহার করব সিন্স। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, অর্থাৎ আমি সকাল থেকে পড়ছি। কিন্তু যদি বলা হয় সে সকাল থেকে পড়ছে, খেয়াল করো তো এটা ইংরেজিতে কিভাবে বলবো। এখানে সাবজেক্ট হচ্ছে সে, এর জন্য হি ব্যবহার করব। এবার আমাদেরকে হ্যাজ বিন ব্যবহার করতে হবে, কারণ আমরা সাবজেক্ট পেয়েছি হি এই জন্য। এরপর আমরা রিডিং, তারপর টাইম সিন্স মর্নিং ব্যবহার করব, তাহলে হবে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। দেখো এখানে থেকে পেয়েছি সেই জন্য আবারও আমরা সিন্স ব্যবহার করেছি। তো এবার যদি আমি বলে দিই সে 5 দিন ধরে পড়ছে, খেয়াল করে এখানে ধরে শব্দটা আছে, তাহলে কিভাবে বলবো। হ্যাঁ আমাদেরকে বলতে হবে হি হ্যাজ বিন রিডিং 4-5 ডেজ, তখন 4 হয়ে যাবে কারণ এখানে ধরে শব্দটা পাচ্ছে এই জন্য। তাহলে হি হ্যাজ বিন রিডিং 4-5 ডেজ, অর্থাৎ সে 5 দিন ধরে পড়ছে। এবার এসো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এগুলোকে বানাতে শিখবো। তো খেয়াল করো এই দুইটা বাক্যের মধ্যে পাচ্ছি হ্যাভ বিন, আর এই দুইটা বাক্যের মধ্যে পাচ্ছি আমরা হ্যাজ বিন। তো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছিলাম প্রত্যেকটা সাবজেক্টের সাথেই হ্যাড বিন কে ব্যবহার করব। তো এখান থেকে তোমরা এই হেল্পিং ভার্ব সবগুলোকে মুছে ফেলো, নিয়ে প্রত্যেকটা জায়গাতে হ্যাড বিন লাগিয়ে দাও। ওই হ্যাভ বিন আর হ্যাজ বিনের জায়গাতে হ্যাড বিন কে লাগিয়ে দাও, তাহলে হয়ে যাবে আই হ্যাড বিন রিডিং
সিন্স মর্নিং, এটার অর্থ হবে আমি সকাল থেকে পড়ছিলাম। কিন্তু যদি বলি আই হ্যাড বিন রিডিং ফর 5 ডেজ, তখন এটার অর্থ হবে আমি 5 দিন ধরে পড়ছিলাম। খেয়াল করো, আই হ্যাভ বিন রিডিং ফর 5 ডেজ, আমি 5 দিন ধরে পড়ছিলাম, এটাতে পাচ্ছি থেকে এই জন্য সিন্স, এটাতে পাচ্ছি ধরে এই জন্য ফর। কিন্তু দেখো সে সকাল থেকে পড়ছিল, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি, এটাকে যখন ইংরেজিতে বলছি হয়ে যাচ্ছে হি হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। খেয়াল করো হি থার্ড পারসনের পরেও কিন্তু হ্যাড বিন ব্যবহার করেছি, মানে প্রত্যেকটা সাবজেক্টের পরেই হ্যাড বিন লেগে যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল করো, এখানে থেকে শব্দটা পাচ্ছি তাই এখানে সিন্স ব্যবহার করেছি, তাই না? তাহলে হি হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং অর্থাৎ সে সকাল থেকে পড়ছিল। ঠিক তেমনি করে দেখো সে 5 দিন ধরে পড়ছিল, তো এটাকে বলতে হবে হি হ্যাড বিন রিডিং ফর 5 ডেজ। হি হ্যাড বিন রিডিং ফর 5 ডেজ অর্থাৎ সে 5 দিন ধরে পড়ছিল। শুধুমাত্র আমরা হেল্পিং ভার্বটাকে চেঞ্জ করছি, বাকি যা আছে সব সেম একই আছে, শুধু হেল্পিং ভার্বের পরিবর্তন করেই আমরা পাস্টে চলে আসতে পারবো। এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য বানাতে শিখব। খেয়াল করবে যতগুলোতেই আমরা হ্যাড বিন দেখতে পাচ্ছি এর স্থানে আমরা উইল হ্যাভ বিন বসিয়ে ফেলবো। তো সবগুলোকে মুছে দাও, নিয়ে উইল হ্যাভ বিন বসিয়ে দাও, তাহলে হবে আই উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং অর্থাৎ আমি সকাল থেকে পড়তে থাকবো। ঠিক তেমনি করে দেখো আই উইল হ্যাভ বিন রিডিং ফর 5 ডেজ। আই উইল হ্যাভ বিন রিডিং ফর 5 ডেজ অর্থাৎ আমি 5 দিন ধরে পড়তে থাকবো। ঠিক তেমনি করে নিচেরটা দেখো হি উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং অর্থাৎ সে সকাল থেকে পড়তে থাকবে। নিচেরটা দেখো হি উইল হ্যাভ বিন রিডিং ফর 5 ডেজ। খেয়াল করো এর অর্থ হবে সে 5 দিন ধরে পড়তে থাকবে। তাহলে আমরা প্রত্যেকটা বাংলা বাক্যের শেষেই প্রথমে সময়, তারপরে ধরে না হলে থেকে, তারপরে থাকবো, থাকবে বা থাকবেন এই শব্দগুলো দেখতে পাচ্ছি, তাই এগুলোকেই আমরা বলতে পারি এগুলোই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবে আমরা খুব সহজে টেন্সকে চিনতে পারবো এই দুইটা ঘড়ির সাহায্যে। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।